স্যার আমরা দেখছি যে ডক্টর দীপুমণি সহ যে উঠানোর সময় হামলার ঘটনা ঘটছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যদি অন্যায় হয় এটা কার ব্যর্থতা মনে হয়? আচ্ছা, গুড, ঠিক আছে, আমি দুটা নিয়ে কথা বলবো। প্রথম বলি, আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন? আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন? তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে, একটা মন্ত্রিসভাকে, তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। মাহমুদুর রহমানের শুধু জনরোষ ছিল না, এটা ছিল পলিটিক্যাল ডিসিশন, ওনাকে রক্তাক্ত করা। আর অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে। আমি নাম নিব না, আপনারা তো রিপোর্টই করতে পারতেন না, এবং আপনাদের কারো কিছু মনে করেন, আপনাদের কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে, আপনাদের কারো। এখন আপনি প্রশ্ন তুলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না, কোনোভাবেই সমর্থনীয় না। কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন। সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা 15 বছরে চাকরি হারিয়েছে, জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে, জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে, গুমের শিকার পরিবার আছে, হত্যার শিকার পরিবার আছে। এখন মানুষের এত ক্ষোভ, এত ক্রোধ, এই ক্ষোভ ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে। সেই বহিঃপ্রকাশকে সমর্থন করছি না, প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে, আমি যখন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন, তো যথেষ্ট বাধা দিলে তারা যদি, আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয়, বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে, তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে। কারণ পুলিশ খুব ডিমোরালাইজড অবস্থায় আছে, এটা সাবেক সরকারের অবদান। তারা পুলিশকে এমন একটা গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না, বলে স্যার আমরা বাধা দিতে বলে, তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ, এটা বলে তাদেরকেই মারতে আসে। আমি যেরকম শুনেছি আপনাদের বললাম। তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে, এটা আপনাদের বলবো না, যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কী উপায় আছে আমরা চিন্তা করছি। আমি ব্যক্তিগতভাবে 2-3টা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী টর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন। ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার, ওনাদের ইনস্ট্রাকশন আছে। তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু ওনারা বলেছে ওনাদের খুব বেশি কিছু করার নেই, ওনারা আরও চেষ্টা করবেন বলেছেন। আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে, ধরেন আপনার সন্তান মারা গেছে, ধরেন পুলিশের গুলিতে, আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে, অনেকের সন্তান তো মারা গেছে, 1000 জন মানুষ মারা গেছে, তার মধ্যে অর্ধেকই তো আপনার অর্ধেকেরই তো আপনার পিতা আছে, ওই বয়সী যারা মারা গেছে, শিশু মারা গেছে। এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন, আপনার পিতার সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। আমার একটাই করণীয় আছে, আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায়, আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে। আমরা আমাদের যেটুকু করার, যে তদন্ত কাজে বা বিচার কাজে, সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট, ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব। এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না, আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে। আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার চাপ আছে। এখন আপনি স্থানীয় পর্যায়ে একজন খুব কুখ্যাত সন্ত্রাসী, যার অত্যাচারে 15 বছর মানুষ অতিষ্ঠ ছিল, তারা চায় যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক। আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য। আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি, আরও চেষ্টা করব। এগুলি সমর্থনীয় না, জেনারেলি এগুলি সমর্থনীয় না। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরেও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়, বুঝছেন না? আর আপনি যে কম্পারেটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন, সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ। আমি কি বাড়িয়ে বলছি? সব কিছুর কোন এক্সাম্পল চান? এবং তারা এমন একটা পর্যায়ে, আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন, না? ইকুয়াল রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয়, সেটা আমরা পছন্দ করি না, কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই। আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না। আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি, আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই। আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে, তার চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে, মামলা গ্রেফতার, দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না।
এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মানে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি, রেস্ট্রেইন বজায় রাখার জন্য। ঠিক আছে, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচনী পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম যে জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তো তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না।